শুরু করছি ভৌতিক গল্প পাঠ। জ্যাঠাইমা। কয়েকদিন জ্বরে ভোগার পর একটু সুস্থ বোধ করছি, তাই ভাবলাম সন্ধ্যের দিকে ভরচাঁদ মশাইয়ের বাড়িতে একবার ঢুঁ মারব। অফিসের কাজের চাপ ও আরও বিভিন্ন গোলযোগে বহুদিন ওনার বাড়ি যাওয়া হয়নি, তাই সন্ধ্যের দিকে এক কাপ চা খেয়ে যেই না বেরোতে যাব, অমনি বাড়িওয়ালা নিত্যগোপালবাবু এসে হাজির। আগামীকাল তার ছেলের অঙ্ক পরীক্ষা, দু একটি অ্যালজেব্রা না দেখিয়ে দিলেই নয়। যাই হোক, কি আর করা। নিত্যগোপালবাবুর ছেলেকে অঙ্ক শিখিয়ে যখন বেরোলাম, তখন প্রায় সন্ধ্যে 6:30। মিনিট 15 হাঁটা পথ পেরিয়ে যখন ভরচাঁদ মশাইয়ের বাড়িতে পৌঁছলাম, তখন দেখি তিনি তার ভ্রাতুষ্পুত্রকে নিয়ে বারান্দায় পড়াচ্ছেন। আসলে হয়েছেটা কি, আমি চাকরি সূত্রে বীরভূম জেলার সিউড়িতে থাকি। সন্ধ্যের দিকটাতে সুযোগ পেলে আমার এখানকার প্রতিবেশী পরমেশ্বর ভট্টাচার্যের বাড়িতে যাই। অকৃতদার এই অশীতিপর ব্রাহ্মণ পিতৃমাতৃহীন ভাইপোকে নিজের কাছে রেখে মানুষ করছেন। একসময় স্থানীয় হাই স্কুলে শিক্ষকতা করতেন, বাংলা পড়াতেন। এখন সারাদিন পড়াশোনা, বাগান করা এসব নিয়ে থাকেন। আমাকে দেখি ভরচাঁদ মশাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আরে এসো এসো, এবার বেশ অনেক দিন পর আসলে, বসো। আর ভ্রাতুষ্পুত্র বইপত্র নিয়ে অন্য ঘরে চলে গেল। আমরা বারান্দার শতরঞ্চির উপর বেশ জমিয়ে বসলাম। আসলে ভরচাঁদ মশাইয়ের কাছে আমি বিভিন্ন বিষয়ের গল্প শুনতে আসি। এতে তার পড়াশোনা এবং অগাধ জ্ঞানের পরিচয় যেমন পাওয়া যায়, পাশাপাশি আমার সময়টাও ভালো কাটে। আজ কি একটা ব্যাপারে আলোচনা করতে করতে হঠাৎ ভূতের প্রসঙ্গ এসে গেল। আমি একটা অদ্ভুত কিছু শোনার জন্য ছটপট করছি দেখে তিনি বললেন, শুনবে আমার জীবনের এক অদ্ভুত কাহিনী? বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আমি বললাম, ছি ছি, এভাবে বলবেন না, বলুন আপনার কাহিনী। ভরচাঁদ মশাই বলতে শুরু করলেন, আমাদের আদত বাড়ি হলো দুবরাজপুরে। সেখানে এখনও আমাদের বাড়ি রয়েছে। পরে চাকরি সূত্রে এখানে এসে এই বাড়ি বানাই। যাই হোক, আমি খুব ছেলেবেলায় মাকে হারাই। ওই ধরো 6-7 বছর বয়সে। 3 দিনের জ্বরে মা চলে গেলেন। আমাদের গৃহচিকিৎসক কবিরাজ কাশীগুপ্তর চিকিৎসায় যখন কোনো কাজ দিচ্ছে না, তখন বাবা ছুটলেন শহরের বড় ডাক্তার ডাকতে। বুঝে দেখো, আজ থেকে 75-76 বছর আগে ডাক্তার পাওয়া অত সহজ ছিল না। কোনো রকমে একজন বিলিতি ডাক্তারকে যখন ডেকে আনলেন, তার বহু আগেই মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। পরে সব বড় হয়ে জ্যাঠামশাই আর কিছুটা শুনেছি বাবার মুখে। বাবা ছিলেন ভীষণ রাশভারী লোক, অল্প কথা বলতেন, ভীষণ ভয় করতাম। যাই হোক, মায়ের মৃত্যুর পর আমার স্নেহময়ী জ্যাঠাইমা আমাকে বুকে টেনে নিলেন। ধীরে ধীরে মায়ের অভাব দূর হতে থাকলো জ্যাঠাইমার স্নেহ যত্নে। জ্যাঠামশাইয়ের 3 ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যেহেতু আমি সব থেকে ছোট, তাই সেই বয়সে সবচেয়ে স্নেহ করত সকলের সবচেয়ে বেশি আমাকে। ধীরে ধীরে মায়ের জায়গা নিলেন আমার জ্যাঠাইমা। সময়কে খুব গুরুত্ব দিতেন তিনি। সেকালের অল্প শিক্ষিতা মহিলা সূর্যের অবস্থান হিসাব করে দিনে সব কাজ নির্দিষ্ট সময়ের হিসেব বেঁধে দিয়েছিলেন। একদিন হলো কি, আমি তখন বছরেই ধরো 10, পাশের পাড়ায় হিরু মোদকের বাড়ি মিষ্টি তৈরি করা দেখতে গেছি। ওই অঞ্চলে তখন হিরু মোদক নাম করা ভিয়েন। তার তৈরি রসগোল্লা না হলে বিয়ের ভোজ অসম্পূর্ণ। এখন হয়েছে কি, আমাদের অঞ্চলের ডাক সাইডে দারোগা রাখাল মিত্তিরের ছোট মেয়ের বিয়ের মিষ্টি তৈরি হচ্ছে। প্রায় পুরো গাঁয়ের নিমন্ত্রণ। প্রচুর রসগোল্লা তৈরির বরাত পেয়েছে হিরু মোদক। আমি আর আমার থেকে বয়সে কিছু বড় একটি ছেলের সঙ্গে সেই রসগোল্লা তৈরি দেখতে গেছি। দেখছি অনেকগুলি কর্মচারী কাঠের বারকোষে ছানা হাত দিয়ে পিষে একেবারে তেল বার করে আনছে। তারপর কিছুজন ওই ছানার মণ্ড তৈরি করে তার থেকে গোল গোল লেচি কাটছে। আরেকজন
সেই লেচি গোল গোল করে সাজাচ্ছে, আর পাশে বিরাট দুটি উনুন, তাতে কাঠের জাল চলছে। উনুন তো নয়, যেন রাক্ষসের মুখ থেকে আগুন বেরোচ্ছে। আর সেই উনুনে 50 সের বিশাল আকার দুটো কড়াইতে চিনির রসে রসগোল্লাগুলো এমনভাবে ফুটছে যেন তারা আনন্দে উষ্ণ প্রস্রবণে স্নান করছে আরামে। এই উপমাটি শুনে আমি হাসি ধরে রাখতে পারলাম না, হো হো করে হেসে ফেললাম। ঠিক এই সময় ভট্টাচ মশাইয়ের বাড়ির কাজের লোক 2 কাপ চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে ভট্টাচ মশাই বললেন, শুনে হাসছ? ওই সময় এমনটা সম্ভব ছিল। তখন প্রকৃতি ছিল নির্মল, বড় বড় গাছগাছালি, দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, পুকুর, আম, কাঁঠাল, পেয়ারার ছড়াছড়ি। এই সব নিয়েছিল বাংলার গ্রাম। ইংরেজ শাসনের কড়াকড়ি, স্বদেশীদের আন্দোলন, এসব যে কতভাবে দেখেছি তা তোমরা এখন কল্পনাও করতে পারবে না। যাই হোক, মিষ্টি বানানো দেখতে গিয়ে যে খেয়াল নেই। এদিকে বাড়ি শুদ্ধ লোকজন খোঁজাখুঁজি করছে অনেক সময় ধরে। শেষে কে একজন বাবাকে গিয়ে খবর দেওয়াতে আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। মনে আছে সেদিন জ্যাঠাইমের কাছে খুব ঠ্যাঙানি খেয়েছিলাম। মার খেয়ে খুব অভিমান হলো, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা জ্যাঠাইমা আদর করে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিতেই সব অভিমান নিমেষে গায়েব। এখন যখন একলা থাকি, মাঝে মাঝে সে হারানো দিনের কথা ভাবতেই থাকি। আর যখন মনে হয় সেই সব দিন আর কখনো ফিরবে না, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে পড়ে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলি। লক্ষ্য করলাম বহুদিন আগে হারিয়ে যাওয়া ভট্টাচ মশাইয়ের ছেলেবেলার সেই সোনালি দিনগুলির কথা। সেগুলো বলতে গিয়ে তিনি যেন মনের গভীরে আজও সেই হারানো দিনের হীরকখণ্ডগুলি হাতড়ে বেড়াচ্ছেন। কিছুক্ষণ চুপ থেকে ভট্টাচ মশাই ঘটনাগুলিকে মনে মনে সাজিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। তা হলো কি, আমার কপালে মাতৃস্নেহ তো ছিলই না। জ্যাঠাইমার স্নেহ, শাসন, ভালোবাসা তাও কপালে বেশি দিন টিকল না। যাই হোক, এইভাবে বেশ ভালোই কাটছিল দিনগুলি। পাঠশালার পড়া সাঙ্গ করে গ্রামেরই শশীবালা স্মৃতি মাইনর স্কুল, তারপর গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরের দুবরাজপুর রায়বাহাদুর হাই স্কুলে বাবা আর জ্যাঠামশাই মিলে ভর্তি করিয়ে দিয়ে এলেন। তখন আমার বয়স ওই বছর 13। এই সময়ই ঘটে গেল আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটি। সময়টা বর্ষাকাল। কয়েকদিন ধরে এক টানা বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে 1 ঘন্টার জন্য বৃষ্টি একটু ধরলেও পুরোপুরি কমছে না। এরই মধ্যে একদিন ওই রাত 8টা, সাড়ে 8টা হবে, জ্যাঠাইমা রাতের খাবার দেবার ব্যবস্থা করছেন। গ্রাম দেশে রাতের বেলা 8টার মধ্যেই সকলে খেয়ে শুয়ে পড়ত। তার উপর ঘোর বর্ষাকাল। অবশ্য খুব ভোরে ঘুম থেকে ওঠাই ছিল আমাদের অভ্যেস। এখনও রোজ সকাল 4:30টায় ঘুম থেকে উঠে জপ আহ্নিকটা সেরে ফেলি। তা যাই হোক, জ্যাঠাইমা খাবার জিনিস রান্নাবাড়ি থেকে খাবার ঘরে আনা নেওয়া করছেন। আর আমার থেকে কিছু বড় জ্যাঠামশাইয়ের একমাত্র মেয়ে সরলা দিদি জ্যাঠাইমাকে সাহায্য করছে, হাতে করে এটা ওটা নিয়ে এসছে। হঠাৎ জ্যাঠাইমা একটা কিসের কড়াই হাতে করে ঘরে ঢুকেই বললেন, তাড়াতাড়ি করে সকলে খেয়ে নাও। ওদিকে সরলা দিদি খাবার জায়গায় সকলের জন্য আসন পাচ্ছে, থালা সাজিয়ে দিচ্ছে। একে একে বাড়ির সকলে মিলে বসে খাওয়া দাওয়া শুরু হলো। এক এক করে জ্যাঠাইমা সকলের পাতে ভাত, ডাল, মোচার ঘণ্ট বেড়ে দিচ্ছেন। মোচার ঘণ্ট দিয়ে ভাত মাখতে মাখতে বাবা হঠাৎ বলে উঠলেন, বৌঠান, আপনার পায়ে রক্ত কেন? কি করে কাটলো? জ্যাঠামশাই খাওয়ায় ব্যস্ত ছিলেন। চমকে তাকিয়ে বললেন, রক্ত? কোথায় রক্ত? সত্যি তো নেই তো। তোমার পায়ে রক্ত কিসের? কাটলো কীভাবে? আমার এই জ্যাঠাইমার নাম ছিল নিধিবালা। জ্যাঠামশাই নিধু বলে ডাকতেন। লক্ষ্য করলাম জ্যাঠাইমা কিসের একটা অজানা আশঙ্কায় বাম হাত দিয়ে পরনের শাড়ি দিয়ে বাম পায়ের কোড়ে আঙুলে জায়গাটা চেপে ধরে বললেন, ও কিছু নয়, রান্নাবাড়ির বেলার কঞ্চিতে খানিকটা ছড়ে গেছে। বাবা বললেন, সে যাই হোক বৌঠান, আপনি হাত ধুয়ে কাটা জায়গাটাতে চুন দিন।
সরলাই আমাদের খাবার বেড়ে দেবে। জ্যাঠামশাই বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তাই যাও, সরলাই আমাদের দিয়ে দেবে। সরলা দিদি আমাদের খাবার তদারকি করতে লাগলো। আমরা খাবারের মন দিলাম। হঠাৎ জ্যাঠাইমা যে ঘরে উঠে গিয়েছিলেন সে ঘর থেকে ধড়াম করে একটা শব্দ হলো। শব্দটা শুনেই আমার জ্যাঠতো বড় দাদা বিপু দাদা খাওয়া ছেড়ে মা মা এ হলো বলে ডাকতে ডাকতে পাশের ঘরে গিয়ে চিৎকার করে আমাদের ডাকতে থাকলো। জ্যাঠামশাই ছিল বিশাল আকার ভুঁড়ি। সেই ভুঁড়ি নিয়ে তিনি ওঠার উদ্যোগ করছেন। বাবা, সরলা দিদি, ছোট কাকা, দাদা, নিত্য, আমরা সকলেই পাশের ঘরে গিয়ে দেখি জ্যাঠাইমা ঘরের মেঝেতে চিৎপাত হয়ে পড়ে আছেন, আর ঘরে চতুর্দিকে গোলা চুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একপাশে গোলা চিনির মাটির হাঁড়িটা দুটুকরো হয়ে গড়াগড়ি খাচ্ছে। সকলে জ্যাঠাইমার উপরে ঝুঁকে পড়ে ব্যাপারটা কী তা বোঝার চেষ্টা করছে। আর সরলা দিদি মায়ের চোখে মুখে জলের ঝাপটা দিয়ে চলেছে। হায় রে অদৃষ্ট, তখনও বুঝিনি আমার কত বড় ক্ষতি হয়ে গেল। ব্যাপারটা হলো এরকম, জ্যাঠাইমা যখন আমাদের রান্নাবাড়ি থেকে খাবার নিয়ে ঘরে আসছিলেন তখন একটা মারাত্মক বিষধর সাপ তার পায়ে কামড়ায়। সম্ভবত প্রথমটা না বুঝলেও তিনি রান্নাবাড়ির কুপির আলোয় সাপটিকে চলে যেতে দেখেছিলেন। গ্রামের মহিলা সম্ভবত বুঝেছিলেন তাকে বিষাক্ত সাপে কেটেছে। এখন যদি ব্যাপারখানা হই হই করে সকলকে জানানো হয় তবে সকলে খাওয়া দাওয়া মাটি হবে। বুঝে দেখো, সংসার আর সংসারের সকলের খাওয়া নষ্ট হবে এই ভেবে ওই মহিলা সাপে কাটার সত্য বেমালুম চেপে গেল আর সকলকে বললেন বেড়ার কঞ্চির আঘাতে কেটে গেছে। মোট কথা হলো, এই অজ্ঞান হয়ে যাওয়া মাত্রই জ্যাঠামশাই কিছুটা হতভম্ব হয়ে ফ্যালফ্যাল করে এদিক ওদিক চাইতে লাগলেন। বাবা একটু চটপটে মানুষ ছিলেন। তিনি চট করে সরলাদিকে বললেন, সরলা মারে, বউঠানের পাটা একটু ভালো করে দেখ তো। নিত্যদাদা হারিকেনের আলোটা কিছুটা উস্কে একদম পায়ের কাছে নিয়ে গেল। সরলা দিদি বলে উঠল, এ তো কঞ্চির কাটা নয়, মায়ের পায়ে তো দুটো ছোট ফুটো থেকে রক্ত বের হয়ে আসছে। মূল ব্যাপারটা বুঝতে বড়দের সকলের এক মুহূর্তও লাগলো না। বাবা আর বিপু দাদা ছাতা আর হ্যারিকেন নিয়ে তখনই পাশের গ্রামের সুবল ওঝাকে ডাকতে গেল। সাপের ওঝা হিসেবে আশেপাশে 4-5টা গ্রামের মধ্যে সুবল ওঝার খুব নাম। ইতিমধ্যে জ্যাঠামশাই আর সরলা দিদি মিলে জ্যাঠাইমার পায়ে বাঁধন দিয়ে দিয়েছে। আমি আর নিত্যদাদা অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে আছি। তারও কারণ ছিল, আসলে ওই বয়সে আমি বা নিত্যদাদা ব্যাপারটির গুরুত্ব বুঝতে পারছিলাম না। প্রায় ঘন্টা 3 পরে বাবা আর বিপু দাদা সুবল ওঝাকে নিয়ে ফিরে এলো। ডাক্তার নয়, কোনো পুঁথিগত ডাক্তারি ডিগ্রি নেই, তবুও ওঝা হিসেবে সুবল ওঝাকে সকলে খুব মেনে চলত। আমার ওই বয়সেও এটা দেখেছিলাম যে সুবল ওঝা সাপে কাটার ক্ষতস্থান দেখে কোন সাপ কামড়েছে তা নির্ভুল বলে দিতে পারতেন। মূলত কিছু বিশেষ গাছের পাতা, শিকড় বাকড় এসব বেটে খোলে পিষে ক্ষতস্থানে প্রলেপ দিতেন। আরেকটি বিশেষ কোনো তরল শিশি থেকে রোগীর মুখে দিতেন। ধীরে ধীরে কিছুক্ষণ অন্তর অন্তত আমার ওই বয়সে এইভাবেই সুবল ওঝাকে জ্যাঠাইমা চিকিৎসা করতে দেখেছিলাম। ঘরের মেঝেতে জ্যাঠাইমা অজ্ঞান হয়ে পড়ে আছেন। বাবা, সরলা দিদি, বিপু দাদা হাতের কাছে এটা সেটা এগিয়ে দিয়ে সুবল ওঝাকে সাহায্য করছে। জ্যাঠামশাই অস্থিরভাবে ঘরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পায়চারি করছে। ক্ষতস্থান দেখেই সুবল ওঝা বলেছিল, চন্দ্রবোড়ায় কেটেছে মা জননী রে। সারা রাত ধরে সুবল ওঝার চিকিৎসা চলল। ও, আর একটা কথা বলি, এর মাঝে অনেক রাতের দিকে জ্যাঠাইমার 2 বার জ্ঞান ফিরেছিল। যাই হোক, পরদিন ভোরের দিকে জ্যাঠাইমা মারা গেলেন। ব্যাপারটা তোমাকে যতটা সহজে বলছি, এতটা সহজে কিন্তু জ্যাঠাইমার মৃত্যুটা সে সময় আমি মেনে নিতে পারিনি। মনে আছে, গ্রামের বহু লোক সকালে ভিড় করলো আমাদের বাড়িতে। প্রতিবেশী বৌঝিরা
জ্যাঠাইমার কপালে কৌটো কৌটো সিঁদুর ঢেলে দিল। তারপর বাঁশের মাচায় চাপিয়ে বাড়ির বড়রা আর গ্রামের বহু লোক মিলে জ্যাঠাইমাকে নিয়ে গেল গ্রামের প্রান্তে সুরেশ্বরী খালের ধারে গ্রাম্য শ্মশানে। বাড়িতে রইলাম নিত্যদাদা, সরলা দিদি আর আমি। আর ছিল আমার গ্রাম সম্পর্কের পিসিমা। বেলা আন্দাজ 3টে নাগাদ সকলে শ্মশান থেকে দাহকার্য সমাধা করে ফিরে এলো। জ্যাঠামশাই এসেই বারান্দার মেঝেতে ধপাস করে বসে পড়লেন। ঘর থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। সরলা দিদি, বিপুদাদা জ্যাঠামশাইকে জড়িয়ে কাঁদতে লাগলো। বাবাকে লক্ষ্য করলাম হাঁটুতে মুখ গুজে বারান্দার সিঁড়িতে বসে আছে। তার দু চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আমি আর নিত্যদাদা কি একটা অজানা আতঙ্কে জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়ে আছি। তাই দেখে গ্রাম সম্পর্কে সেই পিসিমা আমাদের ঘরে নিয়ে এসে খাটের উপর বসালেন। আসল সমস্যা শুরু হলো এইবার। জ্যাঠাইমার আকস্মিক মৃত্যুটা আমার জীবনে এক গভীর শূন্যতার সৃষ্টি করলো। প্রতি মুহূর্তেই যেন আমি তাকে খুঁজে বেড়াতে লাগলাম। সেদিন রাতে আমার জ্বর এলো। জ্বরের ঘোরে ভুল বকতে লাগলাম। পরে শুনেছিলাম জ্বরের ঘোরে জ্যাঠাইমাকে ডেকে চলেছিলাম এক নাগাড়ে। মাথায় জল ঢালা, কপালে জলপটি দেওয়া, পাশাপাশি এসব চলছিল জ্বর নামানোর জন্য। কিন্তু কিছুতেই কিছু হলো না। জ্বর আরও বেড়েই চলল। একসময় আমি নাকি অচেতন হয়ে পড়েছিলাম। রাত বাড়লে আমাদের এক প্রতিবেশী গিয়ে কাশীনাথ কবিরাজকে ডেকে আনলো। এই কাশীনাথ কবিরাজকে আমার মায়ের অসুস্থতার সময়ও ডেকে আনা হয়েছিল। বয়স হলেও তার শরীর ছিল যথেষ্ট শক্তপোক্ত। কাশী কবিরাজ চিন্তিত মুখে আমাকে চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে নাড়ি দেখলেন। চোখ, জিহ্বা সবই পরীক্ষা করে দেখলেন। তারপর তার ওষুধের পুঁটুলি থেকে কিছু কবিরাজি ওষুধ আমাকে খাওয়ালেন, গরম দুধ আর মধু মিশিয়ে। ঘণ্টাখানেকের চেষ্টায় আমার জ্বর কমে আসলো। আগের রাত থেকে কারো কিছু খাওয়া হয়নি। সেই গ্রাম সম্পর্কের পিসিমা সকলের জন্য কিছু খাবারের আয়োজন করতে গেলেন। এ সময় কবিরাজ মশাই গম্ভীরভাবে বাবাকে বললেন, ভূপতি, বুঝেছি আমার জ্ঞানবিদ্যা যা আছে তাতে যতদূর বুঝছি তোমার ছেলের জ্বরের কারণ অন্য কিছু। এসব একজন কবিরাজের কাজ নয়। তুমি কাল সকালে আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করো। রাতটা কোনো মতে কাটিয়ে বাবা আর জ্যাঠামশাই ছাতা মাথায় ছুটল কবিরাজের বাড়িতে। কবিরাজ মশাই গম্ভীর মুখে বাবা আর জ্যাঠামশাইকে বলে চললেন, দেখো, কাল রাতেই তোমাদের বাড়িতে তোমাদের ছেলেকে দেখেই আমার ব্যাপারটা মনে হয়েছিল। আমার ধারণা তোমাদের ছেলের ওপর কোনো অশুভ শক্তি দৃষ্টি দিয়েছেন। ও ভীষণ ভয় পেয়েছে, আর এই ভয় থেকেই জ্বর। আজ প্রায় 60-70 বছর কবিরাজি করছি। বহু রোগীকে সাক্ষাৎ জমের হাত থেকে ফিরিয়ে এনেছি। আবার কয়েকজনকে বাঁচাতে পারিনি, যেমন তোমার স্ত্রী। কবিরাজ মশাই বাবার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, যাই হোক, এর আগেও আমি বার দুয়েক এরকম ব্যাপার দেখেছি। প্রথমবার আমার শত চেষ্টা করলেও যখন রোগীকে সুস্থ করতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে আমার গুরুদেবকে গিয়ে সব কথা খুলে বলি। ইলামবাজারের কাছে এক জঙ্গলময় পরিবেশে শ্রী শ্রী শুদ্ধানন্দ বাবার আশ্রম, আমার পূজনীয় গুরুদেব। আমি বলি কি, তোমরা এখনই রওনা দাও, আমার কথা বলবে। কিছু ঔষধ তৈরি করার আছে, না হলে আমিও তোমাদের সাথে যেতাম। বাড়ি ফিরে কিছু টাকা পয়সা সঙ্গে নিয়ে বাবা, বিপুদাদা আর বাবারই এক বন্ধু সুদাম কাকা 3 জনে গরুর গাড়ি চড়ে ইলামবাজার রওনা দিলেন। দুবরাজপুর থেকে ইলামবাজার 30 কিলোমিটারের বেশি নয়, কিন্তু একে বর্ষাকাল, তার উপর মেঠো রাস্তা। অবশেষে পানাগড় মোড়গ্রাম হয়ে ঘণ্টা 3 পরে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করে শুদ্ধানন্দ বাবার আশ্রমে ওরা পৌঁছল। গুরুদেবকে প্রণাম করে কাশী কবিরাজের নাম করতেই তিনি চিনতে পারলেন। দীর্ঘদেহী নির্মেদ শরীর বাবার। আশ্রমের একটি ঘরে তার আসনে ঋজু ভঙ্গিতে তিনি বসে আছেন। সম্ভবত সেই ঘরটি ছিল তার বিশ্রাম কক্ষ। বাবা সবিস্তারে সব বলে চললেন, আর গুরুজি চোখ বন্ধ করে সবটা শুনলেন গভীর মনোযোগ দিয়ে।
তারপর কিছু প্রসাদ, ফুল ও একটি শিকড় জাতীয় কিছু একটা ভরে কবচ বানিয়ে বাবার হাতে দিয়ে বললেন, কবচটা নিয়ে ছেলের কোমরে পরিয়ে দেবে, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। তোমার বৌঠান তো অপঘাতে মারা গেছে, তাহলে তার শ্রাদ্ধানুষ্ঠান তো আগামীকাল করতে হবে। বাবা ঢোক গিলে বললেন, আগে হ্যাঁ, তার কোনো জোগাড় যন্ত্র তো কিছুই হয়নি। যাও, সাবধানে বাড়ি ফিরে যাও, শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো গিয়ে। আমি কাল বেলার দিকে তোমার ওখানে যাব। কিছু একটা কথা তোমার ছেলেকে কিন্তু একটা কথা, তোমার ছেলেকে ঘরের বাইরে খুব প্রয়োজন না হলে বার করবে না। সন্ধে নামার আগেই বাবা সকলকে নিয়ে বাড়িতে ফিরে এলেন। জ্যাঠামশাই সবটা শুনলেন বাবার কাছে। তারপর বাবা ছুটলেন নারায়ণ চক্রবর্তী আমাদের পুরোহিতের বাড়িতে শ্রাদ্ধের ব্যবস্থা করতে। সব জোগাড়যন্ত্র করে পরদিন সকাল সকাল শ্রাদ্ধকর্ম আরম্ভ হলো। বাড়ির উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে শ্রাদ্ধকর্ম চলছে। সেই পিসিমা শ্রাদ্ধের জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে দিচ্ছেন। এর মধ্যে সেদিন সকাল থেকেই বৃষ্টিটা বোধহয় বন্ধ হয়ে রোদের দেখা মিলেছে। সরলা দিদি আমাকে নিয়ে ঘরে রয়েছে। আমি কিন্তু কেবলই জ্যাঠাইমার কথা ভেবে চলেছি। কিছুতেই মনকে বোঝাতে পারছিলাম না যে জ্যাঠাইমা মারা গেছেন, আর কোনো দিন তিনি ফিরবেন না। আমার ওই সময়ের শিশু মনে তখন আলুথালু অবস্থা, যেন এক মন খারাপের জগতে চলে গেছি। সেখান থেকে ফিরে আসা অসম্ভব। সকাল 11টার কাছাকাছি সেই গুরুদেব শুদ্ধানন্দজি আমাদের বাড়িতে এলেন, সঙ্গে কবিরাজ মশাই। ঘরে ঢুকেই তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। মাথায় বিশাল করে জটা, মুখে সাদা দাড়ি, গৌর বর্ণ, ঋজু দীর্ঘদেহী সৌম্যকান্তি এক পুরুষ। পরে শুনেছিলাম তখনই তার বয়স 100-র বেশি, কিন্তু দেখে বোঝার উপায় নেই। পিছন পিছন বাবা বিপুদাদাও ঘরে এসে ঢুকলো। আমি তো ফ্যাল ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার চোখের দিকে তাকিয়ে স্মিত হাসলেন। তারপর ওনার ডান হাতের বুড়ো আঙুলটি আমার 2 ভ্রুর মধ্যিখানে আলতো করে চেপে ধরলেন। ঠিক সাথে সাথেই আমার এক অদ্ভুত অনুভূতি হলো। ঠিক কি হয়েছিল তার এতদিন পর সাজিয়ে বলতে পারবো না। তবে সেই সময় আমার মাথার মধ্যে কেমন সব তালগোল পাকিয়ে গেল। মনে হতে লাগলো আমার মন এবং শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে যাচ্ছে, আর আমি ধীরে ধীরে এমন এক জায়গায় চলে যাচ্ছি যেখানে চতুর্দিকে শুধু সাদা বরফ। একটু যেন শীত শীত বোধ হতে লাগলো। আস্তে আস্তে মনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গিয়ে আমার 2 চোখ ঘুমে ঢুলে আসতে লাগলো। এরপর ঘন্টা 2-3 কী ঘটেছিল তা বলা সম্ভব না, কেননা সে সময়টা আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। পরে সরলা দিদি, মানে আমার জ্যাঠাইমার একমাত্র কন্যার মুখে শুনেছিলাম যে আমি নাকি এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম যে ধাক্কা দিয়েও ঘুম ভাঙানো যায়নি। ঘুম যখন ভাঙল তখন বেশ বেলা পড়ে এসেছে। দেখি সকলে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে। সবার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে আছেন গুরুদেব। ওনার নির্দেশে সকলে একটু তফাতে যেতেই গুরুদেব আমার শিয়রের কাছে এসে মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগলেন, তুমি জানো তোমার জ্যাঠাইমা কোথায় আছে? আমি উত্তর করলাম, জ্যাঠাইমা তো সাপের কামড়ে মারা গেছেন। উনি বললেন, হ্যাঁ, উনি মারা গেছেন ঠিকই, কিন্তু উনি কোথায় আছে এখন তা তুমি জানো? গুরুদেবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললাম, না। উনি বললেন, তুমি দেখতে চাও তোমার জ্যাঠাইমাকে? বললাম, কোথায় গেলে জ্যাঠাইমাকে দেখতে পাবো? আমি দেখতে চাই। আমার মনে তখন এক অন্যরকম আনন্দের ফোয়ারা ছুটছে। সে এক অদ্ভুত অনুভূতি, তোমাকে তা বলে বোঝাতে পারবো না। ব্যাপারটা অনেকটা এইরকম, ধরো তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট নেওয়ার দিন,
তুমি জানতে পারলে যে তুমি মারাত্মক কম নম্বর পেয়ে ফেল করেছো। অসম্ভব একটা মন খারাপ নিয়ে যখন ভাবছো যে পরীক্ষায় ফেল করে জীবনের অনেক ক্ষতি হয়ে গেল, এই জীবনের আর কোনো দাম নেই, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেই সময় তুমি হঠাৎ জানতে পারলে যে অন্য কারোর কম নম্বরের রেজাল্টে কর্তৃপক্ষের ভুলবশত তোমার নাম ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তুমি অত্যন্ত ভালো মার্কস নিয়ে সসম্মানে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার তখন কেমন মনে হবে একবার ভেবে দেখো। আমার মনেও ঠিক তেমনই একটা অনুভূতির সঞ্চার হয়েছিল সে সময়। মনে মনে ভাবলাম, ভট্টাচার্য মশাই সত্যি খুব সুন্দর উপমার সাহায্যে কোনো একটি ঘটনার গুরুত্ব বোঝাতে সিদ্ধহস্ত। ভট্টাচার্য মশাই আবার শুরু করলেন। গুরুদেব বললেন, ভেবে দেখো, জ্যাঠাইমাকে দেখে ভয় পাবে না তো? বললাম, না, ভয় পাবো না। আমি জ্যাঠাইমার কাছে যাব, জ্যাঠাইমাকে দেখতে চাই। উনি বললেন, তুমি দূর থেকে জ্যাঠাইমাকে শুধু দেখতে পারো, কিন্তু তার কাছে যাওয়া হবে না। যদি রাজি থাকো তো কিছুক্ষণের জন্য জ্যাঠাইমাকে দেখাতে পারি আমি। বলো এইবার কি করবে? আমি ভাবলাম, জ্যাঠাইমার কাছে যেতে পারবো না অথচ তাকে দেখতে পাবো, তাও আবার কিছুক্ষণের জন্য। আমি গুরুদেবকে ফস করে জিজ্ঞাসা করলাম, জ্যাঠাইমা কি আমাকে দেখতে পাবে? উনি বললেন, হ্যাঁ। ভাবলাম, জ্যাঠাইমাকে শুধু দেখতে পাওয়াটাও বড় ব্যাপার, নাই বা তার কাছে যেতে পারলাম। আমি বললাম, আমি রাজি, আমাকে দয়া করে দেখান। উনি বললেন, বেশ, তবে একটা কথা, তুমি তোমার জ্যাঠাইমাকে দেখে ভয় পাবে না তো? বললাম, না না, ভয় পাবো কেন? মনে মনে ভাবলাম, মা মারা যাওয়ার পর যে জ্যাঠাইমা আমাকে এত স্নেহ যত্ন দিয়ে বড় করেছেন, তাকে দেখে খামোখা ভয় পেতে যাব কেন? আমি দেখব। যাই হোক, হিন্দুদের সনাতনী নিয়ম অনুসারে শ্রাদ্ধ কার্য সমাধা হওয়ার পর মৃত ব্যক্তির উদ্দেশ্যে মাছ ও বিভিন্ন ব্যঞ্জন সহযোগে একটি থালা করে নির্জন স্থানে খাদ্য পরিবেশন করা হয়, যাকে প্রেত অন্ন বলা হয়। হিন্দু ধর্মের গরুড় পুরাণে আছে, এই সময় নাকি বিড়াল বা কুকুর বা কাকের ছদ্মবেশে ওই খাবার খেয়ে যায় মৃত ব্যক্তি। ঠিক হলো যে আমাদের বাড়ির পশ্চিম কোণে একটি নিম গাছের নিচে জ্যাঠাইমার উদ্দেশ্যে একটি মাটির থালায় মাছ, অন্যান্য রান্না করা খাবার রেখে আসা হবে। কাজটি করবে জ্যাঠাইমার জ্যেষ্ঠ পুত্র বিপু দাদা, আর আমি বাড়ির একটি ঘরের নির্দিষ্ট একটি জানলার পাশে চেয়ারে বসে থাকব, যে জানলা দিয়ে ওই নিম গাছের নিচে খাবার পরিবেশনের স্থানটি পরিষ্কার দেখা যায়। আমার সঙ্গে থাকবেন কেবলমাত্র গুরুদেব, আর ঘরটি ভিতর থেকে বন্ধ করা থাকবে এবং ঘরে কোনো আলো থাকবে না। যেমন পরিকল্পনা তেমন কাজ। নিম গাছের নিচে একটি স্থান নির্দিষ্ট করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খানিকটা জল ঢেলে স্থানটি ধুইয়ে দেওয়া হলো। এরপর জ্যেষ্ঠপুত্র বিপু দাদা ওই স্থানে বিভিন্ন খাবারে পরিপূর্ণ করে থালাটি নিম গাছের নিচে রেখে আসলো। পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হলো। এই সমস্ত কাজের সময় দেখলাম বাবা বিপু দাদাকে ছুঁয়ে রাখলেন। এরপর সকলে ঘরে চলে এলো, কেউ আর পিছন ঘুরে তাকালো না। জানালা দিয়ে আমি আর গুরুদেব বাইরের নিম গাছের নিচে জ্যাঠাইমার উদ্দেশ্যে দেওয়া খাবারের থালা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রদীপের আলোতে। জানলা থেকে গাছটির দূরত্ব খুব বেশি হলে 10-11 হাত। এইবার গুরুদেব আমার হাতে একটি ফুল দিয়ে বললেন, তোমার ডান হাতের মুঠোতে ফুলটি মুঠো করে ধরে রাখবে, ভুলেও যেন মুঠো আলগা না হয়। সেই সাথে আমার গলায় পরিয়ে দিলেন একটি রুদ্রাক্ষের মালা। বাড়ির আর সকলকে বলা হলো তারা যেন সকলে একটি ঘরে দরজা এঁটে বসে থাকেন, ভুলেও কেউ যেন ঘরের বাইরে না যায়। এদিকে আমি অধীর আগ্রহে নিম গাছের নিচে প্রদীপের মৃদু আলোয়
উদ্ভাসিত খাবারের থালাটির দিকে তাকিয়ে আছি, আর গুরুদেব আমার পিছনে। আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকে প্রদীপের মৃদু আলোকবৃত্তের বাইরে সমস্ত অঞ্চলটি কালো অন্ধকারের ঘেরা টোপে ঢাকা। বৃষ্টির জলে ভরে যাওয়া ডোবাগুলিতে অনবরত ব্যাঙ ডেকে চলেছে, সেই সঙ্গে তাল মিলিয়ে ঝিঁঝি পোকার এক টানা কলতান। দূরে কোথাও ঝোপ জঙ্গল থেকে দু একবার শিয়ালের ডাকও শোনা গেল। এখনকার শহরের কেউ হলে ওই পরিবেশে হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যেত, কিন্তু আমার তখন কোনো দিকে মন নেই। শুধু একটাই কথা ভাবছি, কখন জ্যাঠাইমা আসবে, আমি দেখব। মিনিট 4-5 কেটেছে হয়তো। হঠাৎ দেখি নিম গাছের নিচে খাবার থালার পাশে আমার দিকে মুখ করে উবু হয়ে বসে কে একজন এক মনে থালার দিকে তাকিয়ে আছে। তিনি যে আমার জ্যাঠাইমা তার বলে দিতে হয় না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম ওই আবছা আলোয় জ্যাঠাইমাকে যাও বা দেখা যাচ্ছিল, তাও কেমন যেন ঝাপসা হয়ে আসলো। দুই হাতে চোখের জল মুছে আবার তাকালাম। দেখি ওই উবু হয়ে বসেই জ্যাঠাইমা গোগ্রাসে থালা থেকে ভাতের গ্রাস তুলে মুখে তুলছে। সে কি বিভৎস রূপ তার! পরনের শাড়িটা আলুথালু, চুল দিয়ে মাথার বেশিরটাই ভাগটাই ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না। সেই কালো চুলে ঢাকা মুখমণ্ডলে জল জল করছে দুই চোখ। তিনি কিন্তু এক মনে খেয়েই চলেছে, কোনো দিকে খেয়াল নেই। বড় বড় দুটি মাছের টুকরো তো একসঙ্গে মুখে পুড়ে দিতে দেখলাম। কোনো দিকে মন নেই জ্যাঠাইমা, শুধু খেয়েই চলেছে। ছেলেবেলা থেকে দেখা জ্যাঠাইমার সেই স্নেহ মমতা মাখানো রূপের সঙ্গে এখনকার রূপের যেন কোনো মিলই নেই। সকলকে না খাইয়ে যিনি কোনোদিন খেতেন না, তাকে এভাবে এক থালা ভর্তি খাবার নিমেষে সাবার করে দিতে দেখে কোথায় যেন একটা ধাক্কা লাগলো মনের মধ্যে। মনে মনে ভাবলাম, সত্যি তো জ্যাঠাইমা তো আর ইহজগতে নেই। এই রূপ পরলোকগত জ্যাঠাইমার প্রেত রূপ। এসব ভাবতে ভাবতে এক মনে তাকিয়ে আছি। হঠাৎ চটক দেখি জ্যাঠাইমা এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টি আমার ভীষণ চেনা, আমার অতি পরিচিত সেই চাউনি। জ্যাঠাইমা যখন আমাকে আদর করতেন, সেই সময়কার চাউনি। আবার আমার দু চোখ জলে পড়ে এলো, দু চোখ ঝাপসা। তড়িঘড়ি চোখ মুছে সামনে তাকাতেই দেখি নিম গাছের নিচে আর কেউ নেই। ওই বয়সে সেই সময়কার মনের অবস্থা এখন আর আমি তোমায় ব্যক্ত করতে পারবো না। মন নিয়ে যাদের কারবার, সেই সব ডাক্তাররা হয়তো পারবেন। ব্যাস, এই হলো আমার কাহিনী। এই স্মৃতি কোনোদিনও ভুলবার নয়। এই বলে ভট্টাচার্য মশাই বললেন, চলো ঘরে চলো, একটা জিনিস দেখাই। আমি তার পিছু পিছু ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেওয়ালে টাঙানো একটা বাঁধানো ছবির দিকে আঙুল দেখিয়ে ভট্টাচার্য বললেন, ইনি হলেন আমার সেই জ্যাঠাইমা। দেখলাম প্রায় হলদে হয়ে যাওয়া বহু যুগ আগের তোলা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, প্রায় মধ্যবয়সী একটি মহিলার ছবি। ছবিটিতে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। দেখলাম বাংলার গ্রামের অতি সাধারণ গৃহস্থ বাড়ির মহিলারা যেরকম হয়ে থাকেন সেই রকম, তবে মুখখানিতে স্নেহ মমতার একটি ছাপ আছে। হঠাৎ ঘড়িতে দেখি রাত 10টা বেজে গেছে। কাল অফিস আছে, অনেক দেরি হয়ে গেল। ভট্টাচার্য মশাই থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তার অল্প আলোতে বাড়ি ফেরার সময় সত্যি গা ছমছম করতে লাগলো। আশেপাশের ঝোপঝাড়ের দিকে তাকাতে ভয় করলো। কি জানি, হয়তো দেখব কোথাও ঝোপের মধ্যে বসে কেউ প্রেতান্ন বা পৈচ্ছার ভাত খাচ্ছে গোগ্রাসে। নমস্কার।